কমরেড অর্ক তার প্রশ্ন করেছেন। আমি কমরেড বিশ্বজিৎ, বাস শ্রমিক আন্দোলনের নেতা কমরেড বিশ্বজিৎ ও বাস শ্রমিকও বটে, নিজেই শ্রমিক বিশ্বজিৎকে বলবো তার প্রশ্ন রাখবার জন্য। আমাদের ট্রান্সপোর্টের ধরুন পুরনো গাড়ি তো বাতিল হচ্ছেই, অনেক স্টাফ তারা এমনি ইয়ে হয়ে যাচ্ছে। আর কথা হচ্ছে লাইসেন্স আমাদের বাস শ্রমিক তো অনেকেই হচ্ছে। আর আমাদের লাইসেন্স আমাদের যে সরকার ছিল আগে, আগের সরকার ছিল, সেই সরকারের আমলে আমরা একবার লাইসেন্স রিনিউ করতাম। এখন লাইসেন্স দুবার রিনিউ করতে হয়। এইটাই যে লাইট মিডিয়াম আছে সেটাও একবার রিনিউ করতে হয়, আর আমাদের যে বাস ওই লাইসেন্সটাও আরেকবার রিনিউ করতে হয়। দুবার করে লাইসেন্স রিনিউ করতে হচ্ছে। তারপরে বাস তো কমেই যাচ্ছে, স্টাফ তো অনেক কমে যাচ্ছে। আর আমরা এইখান থেকেই এই বার্তা দিতে চাই যে সৃজন ভট্টাচার্যকে জেতানোর জন্য শুধু বার্তা না, এই লড়াই আমাদের জিততেই হবে। বিশ্বজিৎ প্রশ্ন করেছেন। এখন বিদ্যুতের অরিন্দম বসু, উনি অরিন্দম বসু প্রশ্ন করছেন। পরবর্তী প্রশ্নকর্তার নাম বলবেন। বন্ধুগণ, আমাদের যে এই বিদ্যুতে নতুন যে, আমি একটু আটকাবো আপনাদের, কিছু মনে না করলে। সবাইকে শুভ সন্ধ্যা। সবাইকে আজকে আমি বলবো কম, আমি আপনাদের কাছে শুনতে এসেছি। যে শ্রমিক বন্ধুরা বিভিন্ন ট্রেডের আছেন তাদের কাছ থেকে শুনতে এসেছি। ইতিমধ্যেই পয়লা বৈশাখ উপলক্ষে গোটা যাদবপুর লোকসভার অসংখ্য মানুষের কাছে, যাদের কাছে বাইরে মাইকের আওয়াজ পৌঁছচ্ছে, তাদেরও জ্ঞাতার্থে বলি, আমি চিঠি পাঠিয়েছিলাম যে আপনারা পরামর্শ দিন প্রার্থী হিসেবে কোন কথাগুলি আমার তুলে ধরা উচিত, এবং আপনাদের আশীর্বাদ নিয়ে সাংসদ হলে কোন কাজগুলো আমার করা উচিত প্রথমে। ফলত আজকে যে প্রশ্নগুলো আসবে, আমি প্রশ্নকর্তাদের অনুরোধ করব তাড়াহুড়ো করে প্রশ্ন করার দরকার নেই, ভালো করে সময় নিয়ে গুছিয়ে বলুন। আজকে আপনারা বেশি বলবেন, আর সব শুনে শেষে প্রার্থী হিসেবে আমি কম বলবো, ঠিক আছে? ভালো করে মন খুলে বলুন যা মনে করে। বন্ধুগণ, আমাদের বিদ্যুতের যে স্মার্ট মিটার নতুন চালু হয়েছে, এবং হঠাৎ করে দেখলাম। আপনি বিদ্যুৎ কর্মী? হ্যাঁ। আচ্ছা, বিদ্যুৎ সহায়ক। বিদ্যুৎ কর্মী আপনি? সহায়ক না, এমনি বিদ্যুতে যে হঠাৎ করে দেখলাম যে স্মার্ট মিটার চালু হলো, এবং এই স্মার্ট মিটারে আমাদের যে রেটটা, এবং রিসেন্টলি দেখলাম যে আমাদের বিদ্যুতের রেটটাও অনেক মিটারে বেড়ে গেল। এই ব্যাপারে আমাদের পার্লামেন্টে আপনার কি বক্তব্য থাকবে? বিদ্যুতের ব্যাপারে, বিদ্যুৎটা যদি বেড়ে যায় আমাদের সব কিছুই জিনিসের দামও বেড়ে যাবে। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের যে ছেলেমেয়েরা যে পড়াশোনা করাতে দেখছি আমরা অনেক জেনারেল যারা আছি তারা অনেক পিছিয়ে পড়ছি, মানে রিজার্ভেশন থাকার জন্য, চাকরি পরীক্ষা বা পড়াশোনার ক্ষেত্রে ফিজের ব্যাপারে। হ্যাঁ, এই ব্যাপারে আমাদের রিজার্ভেশনের ব্যাপারে আপনার কি বক্তব্য? রিজার্ভেশন ব্যাপারে এই ব্যাপারে বক্তব্য শেষ করলাম। অটো শ্রমিক নবাব আলী সর্দার। হ্যালো, সৃজনদার কাছে একটাই আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের গাড়ি এই যে রিপ্লেসমেন্ট হচ্ছে, এবং যেসব ছেলেমেয়েরা পড়াশোনা শিখে এখনও পর্যন্ত বসে আছে, যারা চাকরি বাকরি পাচ্ছে না, আপনি যদি সাংসদে যান তাহলে এদের উদ্দেশ্যে আপনি কি করবেন, এবং সাংসদে গিয়ে এদেরকে কি বার্তা দেবেন এবং কি করণীয় আছে সেটা আপনি একটু বলেন। আপনি প্রথম অংশটা একবার বলেন। এবং আমাদের যে কি বললেন? আমরা যে অটো চালাই, আমি একজন অটো শ্রমিক, 15 বছরের গাড়ি আমাদের রিপ্লেসমেন্ট হচ্ছে, তার জন্য সরকার কোনো সহায়তা করছে না। আপনি যদি এখান থেকে জিতে যদি সাংসদে যান তাহলে এই শ্রমিকদের উদ্দেশ্যে আপনি কি করবেন, এবং যারা পড়াশোনা শিখছে, গ্র্যাজুয়েশন বা বিএড কমপ্লিট করে বসে আছে এই মুহূর্তে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি সাংসদে কি বার্তাটা দেবেন এবং কি কাজ নিয়ে আসবেন সেটা যদি বলেন। ব্যাংক কর্মী সুধাংশু মুখার্জি। 27টা সরকারি ব্যাংক ছিল, সংযুক্তিকরণ করে 12টাতে বানিয়েছে, এবং 16,000 কোটি টাকার মতো ব্যাংক ঋণ মুকুব করে দেওয়া হয়েছে, যেখানে সাধারণ মানুষ যেসব ব্যাংক থেকে ঋণ নেন তাদের যে ব্যবস্থা, তাদের কাছ থেকে এই ঋণ করার জন্য, শোধ করানোর জন্য
একটা ভীষণ রকমের অত্যাচার এবং নামিয়ে আনা হচ্ছে বেসরকারি ব্যাংকগুলোর তরফ থেকে। এক্ষেত্রে আমাদের বামপন্থীদের একটা নির্দিষ্ট ভূমিকা আছে, আগামী দিনেও সেই ভূমিকা নিশ্চিতভাবে আপনি সংসদে পেশ করবেন এই আশা আমি রাখছি এবং এই প্রশ্ন আপনাদের কাছে রাখছি। এখন প্রশ্নকর্তা মৌসুমী দে। হ্যালো, আচ্ছা, নতুন শিক্ষা ব্যবস্থায় যে এখন নতুন নিয়ম চালু করছে এনইটি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, সেখানে বলছে যে পিএইচডি করার জন্য 60% এবং 40% এই যে ডিভাইডেশনটা করা হচ্ছে, এটা তো অনেক ক্ষেত্রে গিয়ে দাঁড়াচ্ছে যে এই সেট বা গেট এরকম রাজ্যের যে পিএইচডি করার জন্য যে এক্সামগুলো সেগুলো ক্রমে তো বন্ধ হওয়ার জোগাড় হবে। তো এই আরেকবার বলো 60-40টা বুঝলাম। হ্যাঁ, কারণ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এটা বলা হচ্ছে যে পিএইচডি করার জন্য এটা ম্যান্ডেটারি বলছে 60% অ্যান্ড 40% এটা একটা ডিভাইডেশন করা হচ্ছে। তো এটার ব্যাপারে আপনি মানে সংসদে গিয়ে কী বলবেন? এই ব্যাপারটা যদি অ্যাপ্লাই হয় পুরো ভারতবর্ষে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দাঁড়াবে যে নেট কোয়ালিফাই না হলে তো অনেকে পিএইচডি করতে পারবে না। তো সেট দিয়েও আমরা দেখেছি অনেক ক্ষেত্রে পিএইচডি করা যায়, বা যে কোনো ইউনিভার্সিটিতে নিজেদের এন্ট্রান্স হয়, সেগুলো তো বন্ধ হয়ে যাবে। আর 2 নম্বর কোশ্চেন আমার একটা আছে, সেটা হচ্ছে মানে প্রাথমিক লেভেলে পড়াশোনা করার জন্য এই যে রিজার্ভেশন একজন বলছিলেন, আমি শুনেছি এই যে রিজার্ভেশন আছে যে এসসি, এসটি, ওবিসি, এইগুলো ঠিক আছে যে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়ার ক্ষেত্রে এই রিজার্ভেশনটা ঠিক আছে, কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে এই রিজার্ভেশনটা কি এখনও অবধি এটা ভারতবর্ষের বুকে থাকা উচিত? এই শেখ রহমান রিক্সা শ্রমিক শেখ রহমান এখন তিনি বলবেন। এরপরেও শেখ রহমান বলুন। কমরেড সভাপতি, উপস্থিত কমরেড, আমি 109 নম্বর ওয়ার্ডের অন্তর্গত একজন রিক্সা শ্রমিক, রিক্সা চালাই। আমার ওয়ার্ডের বা আমার এলাকার প্রচুর রিক্সা শ্রমিকের সঙ্গে আমার প্রচুর জানাশোনা, প্রচুর পরিচিত, বিভিন্ন অসুবিধা হচ্ছে। তার মধ্যে মূল 2-3টে কারণ। সেটা হচ্ছে রিক্সা চালাতে গিয়ে একটা রিক্সা শ্রমিকের প্রথমত পুলিশের জুলুম। এই পুলিশের জুলুমটাকে, অত্যাচারকে বন্ধ করতেই হবে। একটা রিক্সা শ্রমিক রিক্সা চালাতে গিয়ে পুলিশের যেভাবে তাকে জরিমানা দিতে হবে, তাকে ফাইন দিতে হবে, তাকে টাকা দিতে হবে, এই রাস্তায় যাওয়া যাবে না, ওই রোডে যাওয়া যাবে না, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, বিভিন্ন রকমভাবে তাকে ফাইন করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে। আমাদের দাবি আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে শ্রমিকদেরকে ব্যাংক থেকে লোন করে দেওয়া হোক। এটা আমাদের দাবি ছিল দীর্ঘদিনের, আজকেরও আছে। আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি। আশা করি আমাদের নির্বাচিত যাদবপুরের ক্যান্ডিডেট বিজয় হয়ে উনি লোকসভায় এই প্রস্তাব রাখবেন। তারপরেও বলি, আমরা 2011-র আগে একটা রিক্সা শ্রমিককে রিক্সা স্ট্যান্ডে যুক্ত করার জন্য আমরা 200 টাকা দিয়ে তাকে শ্রমিক মেম্বার দিয়েছিলাম। এই 200 টাকাটা আমরা নিইনি, পার্টি নেয়নি, সংগঠন নেয়নি, তাদের জন্য আমরা তাদেরকে স্বাস্থ্য পরিষেবা দিয়েছি। তাদের রিক্সা চালাতে গিয়ে রিক্সার যে সমস্যা সেটা লোন দিয়েছি। কিন্তু এখন রিক্সা চালাতে গিয়ে একজন রিক্সা শ্রমিককে 70,000 টাকা দিতে হচ্ছে, রিক্সা ইউনিয়নের লিডারদের, নেতাদেরকে দিতে হচ্ছে। প্রমাণিত আছে, তথ্য আছে। 70,000 টাকা, 60,000 টাকা, কোন ইউনিয়নে 80,000 টাকা দিতে হচ্ছে তৃণমূলের নেতাদেরকে। কোথায় পাবে একটা রিক্সা শ্রমিক 70,000, 60,000, 80,000 টাকা? এই প্রস্তাবটা আগামী দিনে আমাদের সাংসদ নির্বাচিত হয়ে লোকসভায়, আশা করি আমাদের রিক্সা শ্রমিকের আরও বিভিন্ন সমস্যা আছে, সেগুলোকে প্রস্তাব সেখানে রাখবেন এবং আমাদের হয়ে লড়াই করবেন। আমরা আমাদের ক্যান্ডিডেট হয়ে আছি এবং আমরা শ্রমিকরা সারা রাজ্য নয়, সারা জেলা নয়, সারা পৃথিবীর শ্রমিকরা আমাদের সংগঠনের হয়ে লড়াই আন্দোলন আমরা করব। অভিজিৎ ব্যানার্জি, প্রশ্নকর্তা এখন অভিজিৎ ব্যানার্জি, সংক্ষেপে সবাই বলুন। আমি একজন দক্ষিণ 24 পরগনা অটো সংগঠক হিসেবে বলছি। কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার ন্যায় সংহিতা আইনের 106 এর 1 এবং 2 উপধারা
চালু করেছে ন্যায় সংহিতা আইনটা, সেই 106-এর 1 এবং 2 উপধারায় বলা আছে যারা গভর্নমেন্ট লাইসেন্স হোল্ডার তারা যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করবে ড্রাইভার গাড়ি ছেড়ে পালাতে পারবে না। যাকে অ্যাক্সিডেন্ট করবে পুলিশ আসা পর্যন্ত সেখানে তাকে ওয়েট করতে হবে, এবং পুলিশ আসলে সেই যাকে অ্যাক্সিডেন্ট করেছে যে ব্যক্তিকে তাকে নিয়ে হসপিটালে যেতে হবে এবং তার সেবা শুশ্রূষা করার দায়িত্ব সম্পূর্ণ সেই ড্রাইভারের, এবং সে যদি তার তখন 3 লাখ টাকা জরিমানা পর্যন্ত হতে পারে এবং 3 বছরের জেল, এবং পুলিশ আস্তে আস্তে যদি স্পটে সেই ব্যক্তি মারা যায় তাহলে ড্রাইভারের 10 বছরের জেল এবং 10 লাখ টাকা জরিমানা। আমরা অটো শ্রমিকদের নিয়ে অলরেডি এইটাকে বাতিল করবার জন্য আমরা আন্দোলন সংগঠিত করেছি, কিন্তু এখনো পর্যন্ত এটাকে বাতিল করেনি, এটা সাময়িকভাবে বন্ধ রেখেছে। আমাদের অটো শ্রমিকদের পক্ষ থেকে আপনার কাছে আমি মাপ চাইছি আপনার কাছে। বিশিষ্ট চিকিৎসক নারায়ণ ব্যানার্জি ফোন করেছিলেন, তিনি আসছেন আপনাদের সাথে দেখা করতে, তিনি দুটো কথা বলতে আসছেন। বলুন। সরি। এবার আপনার কাছে একান্ত অনুরোধ অটো শ্রমিকদের পক্ষ থেকে, এই যে মরণ আইন, এই আইনটা শুধু ড্রাইভারদের ক্ষেত্রে নয়, যারা গভর্নমেন্ট ড্রাইভিং লাইসেন্স হোল্ডার সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি সংসদ হয়ে গেলে আপনি কি প্রথম দিন থেকে এটা কি পার্সোনাল ভেহিকেলের জন্য প্রযোজ্য? হ্যাঁ, পার্সোনাল ভেহিকেল যারা গভর্নমেন্ট ড্রাইভিং লাইসেন্স হোল্ডার সবার ক্ষেত্রেই আপনি সাংসদ হয়ে গেলে প্রথম দিন থেকেই এই ন্যায় সংহিতা আইনকে বাতিল করবার জন্য আশা রাখবো। সেখানে সংসদে সরব হবেন, আমরা তার জন্য আপনার যা যা করার আপনি একটু বলবেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সুমিত বসু, পেনশনার সুমিত বসু। আমি একটাই প্রশ্ন আপনার কাছে করতে চাইছি যে আজকে যদি পশ্চিমবঙ্গের কোনো শ্রমিক আমার কাছে প্রশ্ন করেন, বা আমার প্রশ্নটাই আপনার কাছে আমি রেফার করছি, যে তার মানে তিনি বলছেন একদম বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, যে আমরা পশ্চিমবঙ্গে বিভিন্ন সময়কালে বিভিন্ন ট্রেড ইউনিয়ন দেখেছি। তো আগামী নির্বাচনে আমরা যদি বিজেপিকে জয়যুক্ত করতে পারি তাহলে পশ্চিমবঙ্গে বোধহয় বিজেপির যে ট্রেড ইউনিয়ন সংগঠন বিএমএস বা ইত্যাদি জাতীয় তাদের কিছু কার্যকলাপ আমরা তাহলে উপলব্ধি করতে পারবো। এই প্রসঙ্গে আপনার মতামত আমি জানতে চাইছি। ধন্যবাদ। বিদ্যুৎ সহায়ক শেখর প্রামাণিক। মাননীয় প্রার্থীর কাছে আমার প্রশ্ন, যেটা হচ্ছে আপনি জানেন হয়তো অনেকেই, যে বিদ্যুৎ সংশোধনী বিল 2022-এর মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থাটাকে পুরোপুরি বেসরকারীকরণ করার পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রের সরকার। একটা পরিষেবামূলক ব্যবস্থাকে ব্যবসায়িক মানসিকতা দিয়ে চালাচ্ছে। তো তার মাধ্যমে যে RDSS প্রকল্প এবং আরেকবার বলবেন শুরু থেকে। বিদ্যুৎ সংশোধনী বিল 2022-এর মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থাকে সম্পূর্ণ বেসরকারীকরণ করার পরিকল্পনা গ্রহণ করেছে এই কেন্দ্রের সরকার, এবং এটা পরিষেবামূলক একটা ব্যবস্থাকে সম্পূর্ণ ব্যবসায়িক মানসিকতার মধ্যে দিয়ে চালাতে চাইছে। এবং তার মধ্যে দিয়ে যেটা বিশেষত RDSS প্রকল্প এবং স্মার্ট মিটার, টোটেক স্মার্ট মিটার চালু করার মধ্যে দিয়ে একদিকে যেমন গ্রাহকের তো ভয়ঙ্কর ক্ষতি হবেই, তার সঙ্গে সঙ্গে প্রযুক্তি ব্যবহারের ফলে প্রচুর কর্মীর কাজ চলে যাবে। অনেক, বিশেষ করে এই মুহূর্তে স্মার্ট মিটারের মধ্যে আমাদের প্রায় 4,500 কর্মী সারা জেলায় কাজ চলে যাবে। এই যে কর্মীদের কাজ চলে যাওয়া, প্রযুক্তির বিরোধিতা তো করা যাবে না, প্রযুক্তির বিরোধিতাও করছি না আমরা, কিন্তু এই প্রযুক্তি ব্যবহারের মধ্যে দিয়ে কর্মচারীদের কি করে কাজ রাখা যায় সেই ব্যবস্থাটা কীভাবে সংসদে তোলা যায়। RDSS প্রকল্পের মাধ্যমে আপনার নোম্যান সাবস্টেশন তৈরি হবে, সেখানে বহু কর্মীর কাজ চলে যাবে। মানে একদিক দিয়ে প্রচুর, মানে একদিকে কর্মসংস্থান নতুন করে হচ্ছে না, কিন্তু প্রচুর কর্মী আবার নতুন করে বেকার হবে, সেই জায়গাটা একটা বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যারা প্রচুর কাজ করে, একটা বিদ্যুতে এই মুহূর্তে প্রায় 70% অস্থায়ী কর্মী, ঠিকা কর্মী, এরা বেতন পান নির্মাণ শ্রমিকদের থেকেও কম। একটা গুরুত্বপূর্ণ এমার্জেন্সি মৃত্যুর হাতে নিয়ে যারা কাজ করে তারা এত ন্যূনতম বেতন পান। এই বেতন বৃদ্ধির ব্যাপারে যে বিষয়টা কীভাবে সংসদে তুলবেন, এই বিষয়টা প্রশ্ন আর কি মূলত।
এখন একটু বন্ধ রাখতে হবে, আজানের সময় আমরা একটু বন্ধ থাকছে, তারপর আবার চালু হবে প্রশ্ন। অবস্থা খুব সংকীর্ণ, এই দুটো দাবি আপনার কাছে রাখলাম। সুনীল সাঁতরা, নির্মাণ কর্মী সুনীল সাঁতরা, হাত তুলুন, কোথায় আছেন? সুনীল সাঁতরা, নির্মাণ কর্মী। 1 মিনিট বলছি, ওই যে রেলওয়ে কন্ট্রাক্টর ইউনিয়ন, আপনি একটা কথা বললেন, সম কাজে সম বেতন, এটা আমরা লিখি খুব। আপনি একটু বাকিদের সবার জন্য একটু যদি বুঝিয়ে বলেন যে ওইটা বলতে আসলে কি ঠিক কি বোঝাতে চাইছেন, সহজ করে 1 বাক্যে। 30 সেকেন্ড সময় লাগবে, বলে দেন। এটা হচ্ছে যে সরকারি যারা কাজ করে তাদের যে স্যালারি বা বেতন, সেই কাজে আমরা যে কাজটা করছি সেই সেম কাজের বেতন আমরা পাচ্ছি না, এটাই। স্থায়ী কাজ আর কন্ট্রাকচুয়াল কাজের একই বেতন, একই বেতন, এই দাবি। সুনীল সাঁতরা, নির্মাণ কর্মী, একটা প্রশ্ন। আমার বই আছে নির্মাণ শ্রমিকে, যাদবপুর লোকসভা কেন্দ্রের কমরেড সৃজন চক্রবর্তীকে অভিনন্দন জানাই, ভট্টাচার্য। নির্মাণ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নির্মাণ শ্রমিক, আমি একজন নির্মাণ শ্রমিক, কিন্তু 2017 আগে পর্যন্ত বামফ্রন্ট সরকারের সময় যে বইগুলো হয়েছিল তাতে প্রতি মাসে 20 টাকা করে, বছরে 240 টাকা করে জমা নেওয়া হতো, কিন্তু 2017 সালের পর মাত্র 30 টাকা করে বছরে নেওয়া হয়। 2017 সালের আগে শ্রমিকদের 10-12 বছর করে যে বইটা চলেছে, যে 240 টাকা করে জমা হয়েছে, 1000, 1200, 1500 পর্যন্ত, সেইটা বর্তমান সরকার কিন্তু রিটার্ন দেওয়ার কথা ছিল, সেটা রিটার্ন দিচ্ছে না। যে শ্রমিক এ পর্যন্ত 2017 আগে পর্যন্ত বা এ পর্যন্ত কোনো রকম সুযোগ সুবিধা পায়নি, তার সঞ্চিত অর্থ কেন সে বঞ্চিত হবে? আমাদের রাজ্যে সারদার টাকা মানুষ পায়নি, কিন্তু আমাদের শ্রমিকের টাকা সরকারের কাছে থেকে গেলেও সে সঞ্চয় করলো, কিন্তু তার সঞ্চয় রিটার্ন পেল না। এটা আমার প্রশ্ন, যে হাজার হাজার যে টাকা, লক্ষ লক্ষ টাকা যে সরকারের কাছে থেকে গেল, এই টাকা যাতে নির্মাণ কর্মীর উদ্ধার হয় বা তারা রিটার্ন পায়, এই আবেদন রাখছি। আগামী দিনে যাতে এর সুরাহ ব্যবস্থা হয়। কমরেড সৃজন ভট্টাচার্য বলবেন, উনি বেরিয়ে যাবেন, কিন্তু আপনারা যাবেন না। এই সমস্ত যা প্রশ্ন কমরেড রাহুল ঘোষ তিনি তারপরে বলবেন, ফলে কমরেডরা যাবেন না। আমাদের লাস্ট প্রশ্নকর্তা ওলা উবের গিগ টিঙ্কু দাস। আচ্ছা, প্রথমেই আমি এই যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্যকে ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটার্স ইউনিয়ন থেকে অভিনন্দন জানাবো। কেন এই সময়কালে দাঁড়িয়ে কোনো প্রার্থী বা এই রাজ্যের লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে কোনো প্রার্থী ওলা উবেরের এই শ্রমিকদের দাবি নিয়ে, শ্রমিকদের জ্বালা যন্ত্রণা নিয়ে কোনো কথা বলে না। সৃজন ভট্টাচার্য তার বক্তব্যের মধ্যে দিয়ে কথা তুলে ধরেছে। আমার প্রশ্ন হচ্ছে দুটো। এক হচ্ছে, এই ওলা উবেরের সঙ্গে যারা যুক্ত শ্রমিক আমরা, আমাদের সামাজিক সুরক্ষা, ধরুন রাস্তায় গাড়ি চলতে গেলে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, দুর্ঘটনাবশত সেই ড্রাইভার নিহত হলো, তার পরিবারটা কি জলে ভেসে যাবে? দ্বিতীয়ত হচ্ছে যে ওলা উবের কোম্পানি রাজ্যের সরকারের লাইসেন্স প্রাপ্ত, তারা ব্যবসা করছে, তাদের এই রাজ্যের বুকে কোনো অফিস নেই। ফলে এখানে অনেক যারা সাধারণ মানুষ আছেন যারা ওলা উবের চড়েন, তারা কোনো কমপ্লেন জানাতে গেলে অফিসে জানাতে হয়, তারা অফিস পান না খুঁজে। আমরা বলছি এটা নিয়ে কমরেড সৃজন ভট্টাচার্য কি বক্তব্য তুলে ধরবেন আগামী দিনে সংসদে, এটা একটু বলবেন। ধন্যবাদ। মোহন মাঝি, শেষ পার্টটা হলো যে মোহন মাঝি, আর একটা মোহন মাঝি আর 2-3টে নেব, ঠিক আছে, অসুবিধা নেই। আমাকে খালি একটা কথা বলো, সেটা হলো শেষ পার্টটা কি বললে, যে ওলা উবেরের শ্রমিক আছে, মালিকের অফিস নেই। না, না 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 না, ওলা উবেরের শ্রমিকরা আছে রাস্তায়, কিন্তু মালিকদের নির্দিষ্ট কোনো অফিস নেই। অফিস ছিল, কিন্তু তারা এই শাসক দলের তারা আন্দোলনের চাপে পড়ে তারা অফিস গুটিয়ে নিয়ে চলে গেছে। র্যাপিডো থেকে শুরু করে ওলা উবের ইনড্রাইভ কারোরই কলকাতায় কোনো অফিস নেই। ফলত আমাদের ড্রাইভারদের মনে করুন কোনো প্যাসেঞ্জারের থেকে আমরা যদি কোনো হই, আমরা কোনো কমপ্লেন জানাতে পারছি না। আইডি যত্রতত্র বন্ধ করে দিচ্ছে, আমরা কোনো কমপ্লেন জানাতে পারছি না। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ।
আর আমি আপনাদের কাছে আবেদন চেয়ে নিচ্ছি, মানে অনুমতি চেয়ে নিচ্ছি, এরপরে প্রচার প্রার্থী পরিক্রমায় যেতে হবে, ছুটতে হবে, ওরা বারবার ফোন করছে। আমি আর 3টে প্রশ্ন নিই। মোহন মাঝি, ঠিক আছে, আর 3টে প্রশ্ন নেব, সেটা একটু বুঝে করে নেন। স্ট্রিট হকার মোহন মাঝি। আমি গড়িয়া স্টেশন চত্বরে হকারি করি। অ্যাকচুয়ালি আমরা সাধারণ মানুষের কম পয়সায় তাদের বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য তাদের হাতে আমরা খুব সহজ উপায়ে তুলে দিই। এবং 2004 সালে একটা আইন পাস হয়েছিল এবং কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং কমরেড সুজন চক্রবর্তী বহু লড়াইয়ের মাধ্যমে এই আইন পাস করেছিলেন যে যারা ফুটপাতে ব্যবসা করবে তাদের একটা সামাজিক স্বীকৃতি, তাদের একটা ভেন্ডিং লাইসেন্স, অর্থাৎ প্রাথমিক একটা লাইসেন্স তাদের দেওয়া হবে। এবং জনস্বার্থে যদি কোনোদিন রাস্তা চওড়া হয়, সেই রাস্তা থেকে যদি তাদেরকে উচ্ছেদ করতে হয়, তাহলে তাদের উপযুক্ত বাসস্থান অর্থাৎ উপযুক্ত দোকান করার যুক্ত জায়গা, যেখানে জল আছে, বিদ্যুৎ আছে, পানীয় জল, এবং যেখানে জনগণের বসতি আছে যারা সেখানে ব্যবসা করতে পারে, সেই রকম পরিবেশে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার কোনোটাই এই বিষয়ে ভূক্ষেপ নিচ্ছে না, এবং আমরা আজও পর্যন্ত কোনো ভেন্ডিং লাইসেন্স পাচ্ছি না। এটার বিষয়ে কমরেড সৃজন ভট্টাচার্য তিনি যখন সংসদে যাবেন, আশা করছি তিনি আমাদের এই দুঃখ বেদনা যন্ত্রণা তার সঙ্গে শেয়ার করবেন এবং তিনি এই কথাটা কেন্দ্রের লোকসভাতে তুলে ধরবেন। আমাদের প্রশ্ন আমরা নিতে পারবো না, কমরেড সৃজন বেরিয়ে যাবেন। আমরা আশা করি অনেক প্রশ্ন আমরা এসছে, বাকি যদি আচ্ছা ঠিক আছে দুটো হ্যাঁ ও ছাত্র আরে ওয়ার্কার তো। হ্যালো কে হাতে? অমল দাস। আমি একটা কথাই বলতে চাই যে আমরা যে সরকারি কর্মচারীরা অবস্থানে কাজকর্ম করি, সেখানে অস্থায়ী কিছু শ্রমিক থাকে। তারা যখন ভবিষ্যতে রিটায়ার হবে বা কাজের শেষে একটা তো বয়স আছে, সেই নিরিখে দাঁড়িয়ে তাদের যদি কোনো রকম পথে কোনো দুর্ঘটনা ঘটে, সরকার তাদের কোনো স্থায়িত্ব নেয় না, কারণ এরকম ঘটনা অনেকবার ঘটেছে। তাই আমি বলতে চাই যে যারা অস্থায়ী কর্মী তাদেরকে কিভাবে স্বীকৃতি দেবে, এবং তাদের এই যে সরকারে যখন বছরে বছরে ডিএ বাড়ে, এরিয়া বাড়ে, তাহলে অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে কি হবে, এটা আমি জানতে চাইছি, আর কিছু না। গিগ ওয়ার্কার সৌরভ তার বক্তব্য উপস্থিত করছে। হ্যালো সৌরভ, তুমি একটু, এটা তো নতুন শব্দ বাকিদের জন্য, গিগ ওয়ার্কার মানে ঠিক কি ধরনের কাজ করো, এক লাইনে ব্যাখ্যা করে দাও। গিগ ওয়ার্কার তারা যারা ডেলিভারি বয় আর কি, সুইগি জোম্যাটো যারা করে, শুধু সুইগি জোম্যাটো না, যারা এখনও যারা যেগুলো রয়েছে আর কি, ব্লিঙ্কিট, সব মিলিয়ে গিগ ওয়ার্কার। তো আমার বেসিক্যালি গিগ ওয়ার্কার হিসাবে প্রশ্ন হচ্ছে, বিগত 5-7 বছর আগেও যারা গিগ ওয়ার্কার ছিল তারা মাস শেষে একটা ভালো পরিমাণ অর্থ উপার্জন করত, একটা বেসিক পে আউট ছিল, একটা সব কিছু একটা স্ট্রাকচার ছিল। কিন্তু লাস্ট 2 বছরে গিগ ওয়ার্কারদের অবস্থা এমন হয়েছে, মানে কোম্পানির নিজের ইচ্ছে মতন সব রকম স্ল্যাব তারা তৈরি করে, কোনো কিছু গিগ ওয়ার্কারদের থেকে কিছু জানা হয় না। তো নিজে যা ঠিক মনে করে সেটাই করে, না কোনো ইন্স্যুরেন্স আছে, না কোনো মিনিমাম পে আউট আছে। তো এটা নিয়ে একটু দেখবেন কি সংসদে গিয়ে যদি এই প্রশ্নটা করা হয়, কারণ আগামী দিনে যা বোঝা যাচ্ছে ভারতবর্ষের 40% ছেলে মেয়ে বেকার যুবক যারা এই গিগ ওয়ার্কারের সাথে যুক্ত হবে। হ্যাঁ, রেলওয়ে হকার থেকে বলার কথা ছিল একজন। আচ্ছা, শেষ দুটো নেব তাহলে, রেল হকার আর সিকিউরিটি সংগঠক যিনি আছেন। ঠিক আছে, চলো। রেল হকার কি? রামশঙ্কর পণ্ডিত, রেল হকার। রামকৃষ্ণ পণ্ডিত কোথায়? সিকিউরিটি কে বলবে? সিকিউরিটি কে? সালে ইউপিএ গভর্নমেন্ট পারমিশনের পরে প্রাইভেট মানে সিকিউরিটি অ্যান্ড অ্যালাইড সার্ভিস ইউনিয়নের জন্য যে একটা রেগুলেশন অ্যাক্ট চালু করেছিল বিজেপি গভর্নমেন্ট,
প্রিভিয়াস 10 ইয়ার্সে সেইটা ইমপ্লিমেন্টেশন পার্টে কিছুই করেনি, স্টেট গভর্নমেন্টও করেনি। আপনি সংসদে গেলে এই বিষয়ে কি ভূমিকা পালন করবেন? আরেকবার একটার নাম বলুন। সিকিউরিটি রেগুলেশন অ্যাক্ট আর একটা ওয়েলফেয়ার বোর্ড, এদের জন্য ওয়েলফেয়ার বোর্ড গঠনের জন্যে মানে বলা হয়েছিল, সেটাও এখনও ইমপ্লিমেন্টেশন পার্টে কিছুই করেনি। আর হচ্ছে ইন্ডিয়া জোট যদি গভর্নমেন্ট পারমিশন করে, এই দুটো বিষয়ে আপনার ভূমিকা কি হবে? আর শ্রমকোড বাতিলের বিষয়টা আপনি মাথায় রাখবেন, কারণ এটা যে শ্রমকোড যে আইন আনা হয়েছে শ্রমিকদের 4টি কোড, ফলে এইটার বিষয়ে আপনার কি বক্তব্য থাকবে? ধন্যবাদ। আর কোনো প্রশ্নকর্তা আর কেউ বলবেন? কোনো শ্রমিক, কোনো ট্রেডের কোনো শ্রমিক বলতে চান? ট্রেড বলুন, ট্রেড। কোনো ট্রেডের শ্রমিক চাই, ট্রেডের শ্রমিক, ট্রেডের শ্রমিক বলুন, ট্রেডের শ্রমিক কোনো? হ্যাঁ, আচ্ছা, যান যান, একটু কথা বলবে। সৃজন বলছে তোমার সঙ্গে, এখন বলবে না পরে? আপনার সাথে কি কথা হয়েছিল ফোনে? আচ্ছা আচ্ছা, ওনারা গৃহ পরিচারিকাদের একটি সংগঠন, তাই তো? ওনারা আমার হাতে একটি দাবি সনদ তুলে দেবেন। আমি একটু দিদি এটা শেষ করে নিই, আপনারা এই পাশে এসে আসুন, দাঁড়ান, বসুন বসুন, আসুন আসুন। আর কেউ বলার আছেন? বাস না, আমি একটু শ্রমিকদের থেকে শুনতে চাইছিলাম। সংগঠকদের সাথে রোজ দেখা হবে। আচ্ছা, তাহলে এই যে গৃহ পরিচারিকা সংগঠনটি, তারা আজকে মে দিবসে অন্যরকম একটা সন্ধ্যায় আপনাদের সাথে দেখা হলো। শ্রমজীবী মানুষ তার, রবীন্দ্রনাথ বলেছিলেন সভ্যতার পিলসুচ, প্রদীপের ওপরের আলোটা দেখা যায় কিন্তু তলার অন্ধকারটা তেল চুইয়ে পড়ে। যারা সভ্যতার চাকা ঘুরিয়ে চলেন তাদেরকে সেলাম সেলাম সেলাম। আমাদের ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনাদের অনেকের কথা শুনলাম, অনেকগুলো কথা নিজে জানলাম। ছাত্র আন্দোলনের কর্মী হওয়ার সুবাদে কিছু কথা, কমিউনিস্ট পার্টির কর্মী হওয়ার সুবাদে শুনেছি, জেনেছি, আর অনেকগুলো নতুন কথা জানলাম, যেগুলো নিয়ে পার্লামেন্টের ভিতরে শুধু নয়, আজকে 1 মে এখনও অবধি আমাদের এই বছরের যাদবপুরে লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারের আর 28 দিন আমি হাতে পাবো। আপনাদের কাছে প্রথম কথা এইটা দিয়ে যেতে পারি, আপনারা যা বললেন আগামী 28 দিন প্রার্থী হিসেবে আমার প্রচারে এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করব প্রথম দিন থেকে। দ্বিতীয় কথা দিয়ে যেতে পারি, যদি সুযোগ পাই তাহলে নির্দিষ্ট আকারে অনেকগুলো প্রশ্ন এসেছে, আমি সব ডিটেইলিংয়ে ঢুকছি না সময়ের অভাবে। একটা কথা বলা প্রয়োজন মনে হলো। এই কথাটা অনেক সময় আসে যে আম্বেদকর যখন লিখে গেছিলেন সেই সময়ের রিজার্ভেশন আর আজকের রিজার্ভেশন, ঠিক রিজার্ভেশনের প্রকরণ পদ্ধতি, কাউকে একটু বাড়তি সুবিধা, এই নিয়ে কতগুলো আইন কানুন কোথাও কিছু চেঞ্জ করা উচিত কিনা সেগুলো নিয়ে বিতর্ক থাকতে পারে, আলোচনা থাকতে পারে। কিন্তু এসসি এসটি ওবিসি মাইনরিটি, তার জন্য রিজার্ভেশন রাখার প্রয়োজনীয়তা আজকের সমাজে এখনও পর্যন্ত, বিশেষত ব্রাহ্মণ্যবাদী আরএসএসের সময় যে এখনও যথেষ্ট পরিমাণে আছে। যে কোনো সরকারি তথ্য দেখলে তা পাওয়া যায়। সরকারি তথ্য কিন্তু বলে যে বিশেষত আরএসএসের সময় দলিত আদিবাসীদের পিছিয়ে রাখার যে চেষ্টা সেটা আরও জোরদার হয়েছে। ফলত ওই কথাটা, যেহেতু প্রশ্নটা এলো, আমি এই একটা পলিটিক্যাল পয়েন্ট অ্যাড্রেস করলাম। অনেকগুলো অর্থনৈতিক দাবি দাওয়া আপনারা বলেছেন, সাংসদ হলে চেষ্টা করব অবশ্যই তাকে সামনে রেখে এগিয়ে চলার। আমার ধারণা আজকে আমাদের এই সভায় পৃথিবীর সবথেকে বেশি সংখ্যক এবং সেই অর্থে একেবারে আনপেড শ্রমিকরা, তাদের কথা উচ্চারিত হলো না, আমি তাদের কথা বলতে চাই। তারা হলেন আমাদের বাড়িতে থাকা গৃহবধূরা।
তাই তো? তারা সব থেকে বেশি শ্রম করেন, তারা সকালবেলা উঠে সকাল থেকে বাড়ির কাজে লাগেন বলে বাড়ির বাকিরা দৌড়াতে পারে, এবং সেটা আনপেড লেবার। যাই হোক, আমি আর অন্য অনেক কথায় যাচ্ছি না। আমি আপনাদের কাছে আমার সংক্ষিপ্ত কথা শেষ করতে পারি কেবল এই বলে, আমি কমিউনিস্ট পার্টির প্রার্থী। কমিউনিস্ট পার্টি শ্রমিক শ্রেণীর পার্টি। শ্রমিক শ্রেণীর স্বার্থ দেখা কমিউনিস্ট পার্টির প্রার্থীর প্রধান কাজ। পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে যে রাজনৈতিক বড় লড়াই মালিক শ্রেণীর পার্টিগুলোর বিরুদ্ধে লড়তে নেমেছি, সেই লড়াইতে শ্রমিক শ্রেণীর কথা প্রথম দিন থেকে জোরের সাথে বলার চেষ্টা করব। আপনাদের সকলের আশীর্বাদ, সকলের সমর্থন, সকলের ভালোবাসা, সাহায্য চেয়ে আমার কথা শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন সকলে।